এইটাও শামসের গাজী, ওই হেকিনারে বড় দিঘি সেটাও শামসের গাজী। তো ওই আসল পুরান বাড়িও ভারতে পড়ে গেছে। তার বাড়িঘর যেখানে ছিল এটা ভারতে পড়ে গেছে। তার এই এলাকাটা তার রাজত্বের তার আয়ত্তে ছিল। হ্যাঁ, তার কাছে ওই হেভি শক্তি আছে। তার লগে যুদ্ধক্ষেত্রে তাহলে যুদ্ধ করে টিকে নেয়। আচ্ছা, টিকে নেয়। তার শামসের গাজী, তার নাম হলো গাজী। তাই যেখানে গেছে এটা জয় করে এই কারণে তার নাম গাজী। আচ্ছা আচ্ছা, শামসের গাজী। শামসের গাজী আসলে মারা গেছে কিভাবে আপনি কি জানেন? মারা গেছে মনে করেন যে তার এক সন্ন্যাসী, যেটা নাকি পূর্বের ইতিহাস মনে করেন মুরব্বীদের আমলে সুচিদা যেটা শুনি আছি। তাহলে এমনি যখন পারেন না একটা বৈরাগী বেশে এক জাদুঘর আসি, তারে মনে করেন এখান থেকে উদয় নিয়ে গেছে। তারে কি দিবস করছে এটা ওই আল্লাহ জানে, আমরা জানি না। ওই তারে ওইখানে রয়ে যাই, তাদের ওইখানে তাদের মারা গেছে। আপনার বাড়ি এই গ্রামে? চম্পকনগর। চম্পকনগর। আপনার নাম কি? আমার নাম কাজী দেলোয়ার হোসেন। হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি ইতিহাসের আড়ালে পড়ে থাকা এক মহাবীর বঙ্গবীর শমশের গাজীর গোপন সুড়ঙ্গ পথ, তার বিধ্বস্ত রাজবাড়ি ও সাথে শোনাবো এই অদম্য যোদ্ধা ভাটি অঞ্চলের বাঘ খ্যাত শমশের গাজীর ইতিহাস। সাথে আছি আমি মিজান। শমশের গাজীর এই গোপন সুড়ঙ্গটি বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী গ্রাম চম্পকনগরে অবস্থিত। নিজ রাজকীয় বাড়ি ও দুর্গ রক্ষার্থে শমশের গাজী শত শত বছর পূর্বে আনুমানিক 1700 শতকের মাঝামাঝি নির্মাণ করেন আধুনিক রণকৌশলের নিদর্শনস্বরূপ এই গোপন সুড়ঙ্গ পথ, যা আজও জরাজীর্ণ হয়ে টিকে আছে। কে এই শমশের গাজী? এতিম পথশিশু থেকে যিনি হয়ে উঠেছিলেন ত্রিপুরার রাজা, একটানা 12 বছর যিনি শাসন করেছিলেন ত্রিপুরা, উপাধি পেয়েছিলেন ভাটির বাঘ হিসেবে, জীবনে কোনো যুদ্ধে যিনি পরাজিত হননি, তিনি বঙ্গবীর শমশের গাজী। দর্শক মণ্ডলী, এই হচ্ছে শমশের গাজীর ঐতিহাসিক সুড়ঙ্গ পথ। যেই শমশের গাজী দাপটের সহিত কাঁপিয়েছিল এই বাংলার ভাটির এলাকা, যে কারণে তিনি ভাটির বাঘ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন, যাকে ভাটির বাঘ শমশের গাজী বলা হতো। কোনো যুদ্ধে যিনি কখনো পরাজিত হন নাই, এই জন্য তাকে গাজী উপাধি দেওয়া হয়েছে। তিনি শমশের গাজী। এই হচ্ছে তার গোপন সুড়ঙ্গ পথ। তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নবাব সিরাজউদ্দৌলার পর তিনি প্রথম ঔপনিবেশিক শক্তির হাতে নিহত হন। শমশের গাজীর জন্ম 1700 শতকের শুরুর দিকে বর্তমান ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। অল্প বয়সে পিতৃহারা এই বালকের আশ্রয় হয় খাজনা আদায়কারী নিঃসন্তান তালুকদার জগন্নাথ সেনের কাছে। তার মৃত্যুর পর শমশের গাজী হয়ে ওঠেন উক্ত এলাকার খাজনা আদায়কারী, গড়ে তোলেন বিশাল চৌকস সৈন্যবাহিনী। শমশের গাজীর সুড়ঙ্গ তো আপনাদেরকে দেখিয়েছি, এবার শমশের গাজীর দিঘিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ছুটে চলছি, যাকে এখানে সাইনবোর্ডে শমশের গাজীর এক কিল্লা হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলুন আমরা সেই দিঘিটার কাছে যাই এবং দিঘিটা দেখি। হ্যাঁ, ফিরে আসি পূর্বের আলোচনায়। নিজ সৈন্যবাহিনী দিয়ে প্রতিহত করেন ফিরিঙ্গি জলদস্যুদের। 22 বছর বয়সে শিকারে গিয়ে জীবন্ত বাঘ ধরে এনে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। যাই হোক, 1739 সালে তার সেই সৈন্যবাহিনীর হাতে বন্দী হন ত্রিপুরার মহারাজার সেনাপতি। তাকে মুক্তির শর্তে হয়ে ওঠেন তিনি দক্ষিণের একচ্ছত্র বৈধ জমিদার। পাহাড়ি ঢলে ফসল নষ্ট হয়ে যায়, কৃষকের দুঃখ দুর্দশা দেখে তাদের 1 বছরের খাজনা মাফ করে দেন এই জনদরদি জমিদার। তাতে ক্ষিপ্ত হন ত্রিপুরার মহারাজা, 7000 সৈন্য পাঠান শমশের গাজীকে উচ্ছেদের জন্য। ফল হয় বিপরীত। নির্মমভাবে হেরে গিয়ে ত্রিপুরার রাজা প্রাসাদ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন জঙ্গলে। ত্রিপুরার বিশাল অংশের রাজা হয়ে যান শমশের গাজী। শাসন করেন একটানা 12 বৎসর। তার এমন অপরাজেয় উত্থানে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয় কুচক্রী মহল, ত্রিপুরার মহারাজা ও ইংরেজ বেনিয়ারা সকলে মিলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েন তার উপর। ক্ষুব্ধ ইংরেজগণ কামান দিয়ে আর ত্রিপুরার মহারাজা কৃষ্ণমাণিক্য হাতি দিয়ে তার রাজপ্রাসাদকে গুড়িয়ে ধূলিসাৎ করে দেন।
সেই লড়াইয়ে শমশের গাজীকে বন্দি করে নিয়ে গেলেও তিনি আবার সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার একেবারে সর্বপূর্বের বর্ডার সীমান্তে। এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন শমশের গাজীর দিঘি, অর্থাৎ এই সীমানা পিলার অনুযায়ী ওই দিঘিটিও তাহলে ভারতের ভিতরেই পড়েছে, কিন্তু কাঁটাতারের বেড়ার সীমানাটি দিঘিটির পূর্ব পারের ওই প্রান্তে রয়েছে। এই হচ্ছে সেই শমশের গাজীর দিঘি, যাকে সাইনবোর্ডে একখুল্লা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের বক্তব্য আমি ইতিমধ্যে তুলে ধরেছি। তাদের দেয়া বক্তব্য অনুযায়ী শমশের গাজীর যেই বাড়ি মূলত এখান থেকে প্রায় ত্রিপুরার দিকে বা ভারতের দিকে প্রায় 1 কিলোমিটার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এই দুরন্ত দুর্বার যোদ্ধা ভাটি অঞ্চলের একজন এতিম শিশু ছিল। সেই এতিম শিশু থেকে তিনি বনে গিয়েছিলেন ত্রিপুরার রাজা। এত বড় ভাটি অঞ্চলের এত বড় বাঘ, এত বড় বীরকে আমাদের ইতিহাস সত্যিই মূল্যায়ন করেনি। তা আমি আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তার সম্পর্কে তুলে ধরার জন্য, এবং আপনারা আমার সাথে থাকুন। এই যে দেখুন, এইখানে যে 1700 সালে একটি প্রাচীন স্থাপনা ছিল তার নিদর্শন দেখা যাচ্ছে। এই যে দেখুন ইট, এই যে ইট, এই যে ইট, এই যে ইট, এই যে এখানে দেখা যাচ্ছে প্রাচীন স্থাপনার স্মৃতিচিহ্ন সব নিঃশেষ হয়ে গেছে। এই যে দেখুন 400-500 বছর পূর্বের ইটা এখানে দেখা যাচ্ছে। এখানে যে একটি ভবন ছিল এক সময়, তার চিহ্ন এখানে কিছুটা হলেও এখনো টিকে আছে, কিন্তু কোনো ভবন এখানে দাঁড়িয়ে নেই। এখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত নবাব শমশের গাজী দেয়। শমশের গাজী বলতে তখনকার দিনে রাজা ছিল, ইংরেজ আমলে, মনে করেন আমরা শুনছি এটা মুঘল সম্রাট আমলে। তো এখানে বাড়ি করছে বিশাল আকারে, এইটা বাড়ি, এইটা মাটাগুলো দেখছেন, ওগুলো সাইজ দেখছেন এরকম। এটা 500 বছর আগে ছিল। এই যে এগুলা পাড়ার মতো ছিল। এইখানে একসময় তার বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, একসময় বাড়ি ছিল অনেক আমলে। তখন হিন্দুস্তান পাকিস্তান ছিল না, মহাভারত ছিল। আচ্ছা, ভারতবর্ষের আমলে। তখন বলে একটা দল দিয়েছে শমশের গাজীকে যে হাজির করে দিতে পারে, তাকে এত হাজার টাকা, তখনকার হাজার এখন কোটির চেয়ে বেশি পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, এক লোকে ঢোল ধরল, আমি হাজির করে দিতে পারবো। আমি একজনকে, বাড়ি কথা ইন্ডিয়া, আসাম গুয়াহাটি তার বাড়ি। এটা বইলা এই যে নর্দমাটিকে দেখছেন, নর্দমাটির পূর্ব পারে এই যে এখানে বসি পঞ্চরঙের একটা বাঁশি বাজাইতেছে। জ্যোতিষী তাকে উদাস করে নিয়ে গেছে। আচ্ছা, উদাস বানাই নিয়ে যায়। এখানে গেছে, তাকে এই যে বন্দি করছে, বন্দি করার পরে গোপনে হত্যা করছে। তারপর শক্তি দিয়ে যখন আর কোনোভাবেই তাকে ঘায়েল করা যাচ্ছিল না, তখন আশ্রয় নেওয়া হয় প্রতারণার। বাঁশির সুরপ্রিয় এই অপরাজেয় যোদ্ধাকে ধরতে বংশীবাদক নিয়োগ দেওয়া হয়। অমীমাংসিত থেকে যায় তার মৃত্যু রহস্য।